প্রিয় অ্যাডমিশন পরীক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের কৃষি গুচ্ছের প্রিপারেশনও ভালো চলছে। তোমাদের কাঙ্ক্ষিত কৃষি গুচ্ছের পরীক্ষা সামনে আসছে, তো তার ধারাবাহিকতায় আমরা কৃষি গুচ্ছের কোশ্চেন ব্যাংক সলভিংয়ের ক্লাসগুলো দিচ্ছি রেকর্ডেড আকারে। তো আজকে আমাদের ফিজিক্সের কোশ্চেন সলভিং ক্লাস। এগ্রি জিএসটি 2022-23 সেশনে যে কোশ্চেনগুলো আসছে ফিজিক্সের, সেই কোশ্চেনগুলো সলভ আমরা দেখব। গতানুগতিক যে ফিজিক্সের কোশ্চেনগুলো আসে এগ্রি জিএসটিতে 2022-23 সেশনে অপেক্ষাকৃত একটু কঠিন কোশ্চেন ছিল তোমাদের। তো চলো কথা না বাড়িয়ে আমরা সেই কোশ্চেনগুলো দেখে আসি। প্রথম কোশ্চেন বলছে, দুটি বলের লব্ধির মান এত এবং এত যখন তারা যথাক্রমে 60 ডিগ্রি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। তার মানে দুটি বলের লব্ধির মান হবে 2√36 হবে যখন 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, আর 2√13 হবে যখন 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। বল দুটি 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধি কত হবে? 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান জিজ্ঞাসা করছে, ঠিক আছে। 90 ডিগ্রি কোণে ক্রিয়া করলে লব্ধির মান, তার মানে √p² প্লাস p²। এটা আমরা জানি 90 ডিগ্রিতে ক্রিয়া করলে লব্ধি হবে √p² প্লাস q। এটার মানটা ফাইনালি জিজ্ঞাসা করছে। এখন প্রথম থেকে আমরা ক্যালকুলেশন শুরু করি। আমরা জানি r² = p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। আর এর মান হচ্ছে 2√37 তার হোল স্কয়ার ইকুয়াল টু p² প্লাস q² cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে এখানে আসছে pq, ঠিক আছে। তাহলে p² প্লাস q² প্লাস 2pq ইকুয়াল টু এই মানটা ক্যালকুলেশন করে আমি এখানে লিখলাম। হ্যাঁ, জায়গা কম, এখানে ক্যালকুলেশন করলে 2 এর বর্গ করলে 4 আর 37, তাহলে 4 গুণ 37 যদি করি তাহলে 148 হবে। 1148। এটা একটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। দ্বিতীয় ক্ষেত্রে এই মানটা বসাই, এখানে মানটা বসাই p² প্লাস q² প্লাস 2pq cos কত ডিগ্রি? 120 ডিগ্রি। cos 120 ডিগ্রির মান কত? -হাফ। cos 120 ডিগ্রির মান -হাফ, তো তখন কি চলে আসবে? -pq, ঠিক আছে। -হাফ আর 2 কাটাকাটি হয়ে -pq আসবে। ইকুয়াল টু কত? লব্ধির মান কত? 2√13 তার হোল স্কয়ার, তার মানে 4 গুণ 13 52। এই দুইটা ইকুয়েশন আমি যদি ক্যালকুলেশন করি, 1 এবং 2 যদি আমি ক্যালকুলেশনটা করি, তাহলে ইকুয়েশনটা যোগ করি, তাহলে এটা কেটে যাবে, আসবে 2p² প্লাস q² ইকুয়াল টু এই দুটো যোগ করে 148 যোগ 52, তার মানে হচ্ছে 200। এই 2 রাইট সাইডে যে ভাগ হয়, আর p² প্লাস q² ইকুয়াল টু কত আসছে? 100 আসছে। p² প্লাস q² ইকুয়াল টু 100। এই 100 এখানে বসায় দেব, 100 এখানে বসায় দিলে এর বর্গমূল করলে 10 হবে। তাহলে রাইট অ্যান্সার হবে 10, ঠিক আছে। একটু অপেক্ষাকৃত বড় কোশ্চেন ছিল, রাইট অ্যান্সারটা হবে 10। ওকে, পরেরটা দেখি। বলছে দুইটি বস্তু স্থির অবস্থা থেকে মানে u = 0 আদিবেগে 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণে 20 সেকেন্ড চলার পর 0.5 মিটার পার স্কয়ার ত্বরণে 20 সেকেন্ড চলার পর 0.5 মিটার পার স্কয়ার মন্দনে 20 সেকেন্ড চললো। মানে প্রথম ত্বরণে চলছিল 20 সেকেন্ড, পরে আবার মন্দনে 20 সেকেন্ড চলছে। শুরু থেকে 40 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? 40 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করে? তাহলে এই প্রথম ক্ষেত্রে দূরত্ব বের করব s1, দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব s2 বের করব। টোটাল দূরত্বটা হবে s1 এবং s2 এর যোগফলের সমান। তাহলে প্রথম ক্ষেত্রে প্রথম 20 সেকেন্ড চলার পর s = ut প্লাস হাফ a² এখন u to 0, তাহলে আমরা লিখতে পারি কি হাফ a² এটা একটা সমীকরণ আমরা দিয়ে রাখলাম। দ্বিতীয় 20 সেকেন্ডে, এটা কিন্তু দ্বিতীয় 20 সেকেন্ডের কথা বলছি, আমি অত ডিটেলস লিখছি না। দ্বিতীয় 20 সেকেন্ডের ক্ষেত্রে s2 ইকুয়াল টু, যদি আদিবেগ থাকে তাহলে ut মাইনাস হাফ a² হয়। এখন দেখো তো, এই 20 সেকেন্ড চলার পর আদিবেগটা হবে কি? এই 20 সেকেন্ড চলার পরে এর যে শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রে তার আদিবেগ, তো তখন ut না লিখে আমরা লিখতে পারি vt মাইনাস
মাইনাস হাফ এটি স্কোয়ার। এখন আমরা টোটাল দূরত্ব এস মানে 40 সেকেন্ডের দূরত্বটা হচ্ছে S1 এবং S2 মানে এই 20 সেকেন্ডে এবং পরের 20 সেকেন্ডের ঘটনা। S1 কত হাফ এটি স্কোয়ার প্লাস S2 কত ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এটি স্কোয়ার কেটে যে থাকছে হচ্ছে ভিটি। ভিটি মানে কি? ভিটি মানে ভিটা পাচ্ছে কোথা থেকে? এখান দিয়ে পাচ্ছি যেখানে প্রথম স্টেপের শেষ বেগ, প্রথম স্টেপের শেষ বেগ তার মানে ইউ প্লাস এটি বলতে পারি, ইউ প্লাস এটি ইন্টু টি। ইউটা কত 0, এর মান কত? এর মান হচ্ছে 0.5 আর টি এর মান কত 20 সেকেন্ড ইন্টু 20 সেকেন্ড। তার মানে 0.5 গুণ 20 মানে কত 10, 10 গুণ 20 মানে 200। ঠিক আছে, 200 মিটার দূরত্ব অতিক্রম করলো। কত মিটার দূরত্ব অতিক্রম করছে? 200 মিটার। পরের কোশ্চেনটা দেখি 3 নাম্বার। একটি বস্তুকে একটি খাড়া স্তম্ভের উপর থেকে, কোথা থেকে? স্তম্ভের উপর থেকে আনুভূমিক রেখায় সমান্তরালে 2 মিটার পার সেকেন্ড বেগে ছাড়া হলো। যদি 5 সেকেন্ডে উহা ভূমিতে পতিত হয় তবে স্তম্ভের উচ্চতা কত? একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি একটা বস্তুকে ভূমির সমান্তরালে ফেলা হয় তাহলে আমরা লিখতে পারি H = হাফ জি টি স্কোয়ার। H = হাফ জি টি স্কোয়ার। তাহলে হাফ জি এর মান কত 9.8, টি এর মান কত 5 সেকেন্ড, তার স্কোয়ার করলে 25। এখন এটা ক্যালকুলেশন করতে পারি আমরা। আবার এখানে যদি আমরা অ্যাপ্রক্সিমেটলি 10 ধরি, এটা যদি 10 ধরি তাহলে ক্যালকুলেশনটা কেমন দেখে? এই 2 দিয়ে 10-এর কাটলে কত? 5, 5 25 125। তো 125 তো হবে না, 125 থেকে একটু কম হবে, যেহেতু 9.8কে 10 দাবি করছে, তাহলে 125 থেকে একটু সামান্য কম হচ্ছে 122। আমরা এভাবেও ক্যালকুলেশনটা করতে পারি। অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 122.5। পরেরটা দেখি। একটি বস্তুকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারলে ওয়ার 6 সেকেন্ড পর ভূমিতে ফেরত আসে। কত মিটার উচ্চতায় হওয়া পৌঁছাইছিল? তো প্রাসের ক্ষেত্রে উচ্চতা H = আমরা লিখতে পারি ইউ স্কোয়ার ভাগ 2g। উচ্চতা H = কি লিখতে পারি? ইউ স্কোয়ার ভাগ 2g। এখন আমাদের ইউ তো দেওয়া নেই। প্রথম ক্ষেত্রে প্রাসের ক্ষেত্রে বিসরণকাল টি = আমরা কি লিখতে পারি? 2u ভাগ জি লিখতে পারি। এই বিসরণকাল দেওয়া আছে দেখো 6 সেকেন্ড। তো এখান থেকে ইউ = কত 3g, ইউ = 3g। এই সমীকরণ আমি যদি বসাই H = ইউ এর মান 3g মানে 9g² / 2g, আলটিমেটলি 9/2g। 9/2g যদি জি এর মান কত 9.8। ওকে, 9.8। এখন এটা দিয়ে এটা কাটলে 4.9 হয়। আমরা জানি 4.9কে 9 দ্বারা গুণ করব, তাহলে 4.9কে 9 দ্বারা গুণ করলে আমাদের কত হবে? 40 সামথিংই হবে। কারণ এটা যদি 5ও ধরি, 5 নং কত 45, এটা 5 দাবি করি তাহলে 5 নং কত 45, তো 5-এর থেকে কম, তার মানে 40 সামথিং রাইট অ্যান্সার। হ্যাঁ, আমরা সবসময় যে গুণটা করেই অ্যান্সার বসাবো তা না, আমরা দেখেও অ্যান্সারটা বলতে পারবো যে এটা হতে পারে। পরের কোশ্চেন। একটি স্থির বস্তুর উপর 10 নিউটন বল 10 সেকেন্ড ধরে ক্রিয়া করে বন্ধ হয়ে যায়। একটা স্থির বস্তু যার উপর 10 নিউটন পরিমাণ বল ক্রিয়া করছে 10 সেকেন্ড ক্রিয়া করে বন্ধ হয়ে যাচ্ছে, মানে বলের ক্রিয়া শেষ হয়ে যাচ্ছে। বলছে শুরু থেকে বস্তুটি 60 সেকেন্ডে 1000 মিটার দূরত্ব অতিক্রম করলে বস্তুটির ভর কত হবে? শুরু থেকে টোটাল কত সেকেন্ড? 60 সেকেন্ড। তার ভিতরে এই 10 সেকেন্ড হচ্ছে বলের ক্রিয়া ছিল। ঠিক আছে, তো 10 সেকেন্ড যখন বলের ক্রিয়া ছিল, তো আমরা লিখতে পারি প্রথম 10 সেকেন্ডের ক্ষেত্রে S1 = হাফ এটি স্কোয়ার। এখন হাফ এর মান দেওয়া নেই, এ টি এর মান কত 10 সেকেন্ড মান 100, আলটিমেটলি 50a। এটা একটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম প্রথম ক্ষেত্রে।
দ্বিতীয় ক্ষেত্রে 60 সেকেন্ড, প্রথম থেকে 60 সেকেন্ড, মানে 60 সেকেন্ড থেকে প্রথম 10 সেকেন্ডটা আমি বাদ দেবো, আলটিমেটলি হচ্ছে 50 সেকেন্ড। 50 সেকেন্ডে দ্বিতীয় ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রম করবে? 50 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করবে হাফ এটি স্কয়ারের সমান। ঠিক আছে, তো এখানে আমি বসাই হাফ এর মান এ, টি এর মান কত? 50। 50 মানে 2500 তার বর্গ করলে। ঠিক আছে, 50 মানে হচ্ছে 2500। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বলের ক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে। বলের ক্রিয়া যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন আর ত্বরণে যাওয়া সম্ভব না, তখন কিসে যাবে? বেগে যাবে। কত সেকেন্ড চলবে? টোটাল যাচ্ছে 60 সেকেন্ড, তার ভিতর 10 সেকেন্ড চলে গেছে, তার মানে 60 মাইনাস 10 আলটিমেটলি 50 সেকেন্ড। এই 50 সেকেন্ড কিসে যাচ্ছে? বেগে যাচ্ছে। তো আমরা সমবেগের ক্ষেত্রে লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি। তো ভিটি টু, এখন ভি তো দেওয়া নেই, ভি মানে কি? এই জায়গার যে শেষ বেগ, হ্যাঁ এই জায়গার শেষ বেগ, এটার প্রাথমিক বেগ বলা যেতে পারে। ভি মানে কি? আমরা বলতে পারি ইউ প্লাস এ টি, আর এটা হচ্ছে টি। তাহলে এটা T1 বলতে পারি। ইউ কত? 0, এর মান কত? এ তো এ নিজেই, আর টি কত? টি হচ্ছে 50, আর T2 কত? সরি, T1 কত? প্রথম 10 সেকেন্ড, আর T2 কত? 50 সেকেন্ড, তার মানে 500 এ। ঠিক আছে, তার মানে কত বেরোলো? 500 এ বেরোলো। এখন আমাদের টোটাল 60 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে? 1100 মিটার। টোটাল দূরত্ব এস ইকুয়াল টু কি? S1 প্লাস S2। S1 কত আছে? S1 হচ্ছে 50 এ, S2 হচ্ছে কত? 500 এ, আর এস হচ্ছে কত মিটার দূরত্ব অতিক্রম করছে? 1100 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে 1100 মিটার সমান আমরা পাইলাম হচ্ছে 550 এ, আর এ ইকুয়াল টু 1100 বাই 550, তার মানে কত? 2 মিটার। কত ত্বরণ পাইলাম? কত? 2 মিটার পার সেকেন্ড। ত্বরণ পাইলাম হচ্ছে 2 মিটার পার 2 সেকেন্ড। এটা ত্বরণ যদি পাই, বস্তুটির ভর কত হবে? আমরা জানি বল এফ ইকুয়াল টু এম এ, আর এম ইকুয়াল টু এফ বাই এ। এফ কত? এফ হচ্ছে 10 সেকেন্ড, ত্বরণ হচ্ছে 2 সেকেন্ড, আলটিমেটলি হচ্ছে 5 কেজি। আলটিমেটলি কত কেজি? 5 কেজি। কোশ্চেনটা বেশ বড়। ঠিক আছে, এই 22-23 ফিজিক্সের কোশ্চেনটা বেশ কঠিন ছিল, অপেক্ষাকৃত ক্যালকুলেশনটা বড় ছিল, বিশেষ করে গতিবিদ্যার অঙ্ক ছিল বেশ কিছু, নিউটনিয়ান বলবিদ্যা, গতিবিদ্যার কোশ্চেন ছিল, এখানে কোশ্চেনগুলো বেশ বড় হয়ে গেছে। দেখি পরের কোশ্চেন। 1 মিটার পার সেকেন্ড বেগে চলমান 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় দণ্ডায়মান। 1 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় দণ্ডায়মান, 5 কেজি ভরের অপর বস্তুকে ধাক্কা দেবে। 5 কেজি ভরের একটা বস্তু, এটা হচ্ছে 5 কেজি ভরের বস্তু, আর কি বলছে? 20 কেজি ভরের একটি বস্তু স্থির অবস্থায় বস্তুকে ধাক্কা দিচ্ছে। মানে প্রথমে একটা বস্তু ছিল 20 কেজি ভরের বস্তু, সে যাচ্ছে কত মিটার পার সেকেন্ড বেগে? 1 মিটার পার সেকেন্ড বেগে যে এই বস্তুকে ধাক্কা দিচ্ছে, 5 কেজি ভরের অপর বস্তুকে ধাক্কা দেয়। সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুটি 0.4 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করলে প্রথম বস্তুটির ভরবেগ কত পরিবর্তন হবে? আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তন, তার মানে ডেল P1 ইকুয়াল টু আমি লিখতে পারি ডেল P2। হ্যাঁ, আর ডেল P2 ইকুয়াল টু এর ভর, দ্বিতীয় বস্তুর ভর আর বেগের মান। তা দ্বিতীয় বস্তুর ভর কত? দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 5 কেজি, আর সংঘর্ষের পরে সে যাচ্ছে কত? 0.4 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে 0.4। এটা ক্যালকুলেশন করলে যা হবে, তাহলে এর জন্য কত? 10, তাহলে 5 5 কাটলে 2,
এটা হচ্ছে 2, তাহলে এটা ভরবেগ কত পরিবর্তন হবে? 2 একক পরিবর্তন হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো। পরের কোশ্চেনটা দেখি। এত নিউটন মিটার মানে একটি টর্ক 30 রিভলিউশন পার মিনিট বেগে ঘূর্ণায়মান একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়। চাকার জড়তার ভ্রামক কত? হ্যাঁ, জড়তার ভ্রামক চেয়েছে। আবার টর্ক আছে, আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু আই আলফা, আবার আই ইকুয়াল টু কি? টাউ বাই আলফা এর মান। টাউ টর্কের মান দিয়ে আছে, আলফা এর মান আমাদের বের করতে হবে। আলফা এর মান যদি আমরা বের করতে পারি তাহলে এই ইকুয়েশনে বসালে হয়ে যাবে। সেখানে তথ্য দেওয়া আছে 30 রিভলিউশন পার মিনিট বেগে ঘূর্ণায়মান একটি চাকাকে 10 সেকেন্ডে থামিয়ে দেয়। 10 সেকেন্ডে থামিয়ে দেয়। আমরা রৈখিক বরাবর লিখতে পারি ভি ইকুয়াল টু কি? ইউ প্লাস এটি, কিন্তু কৌণিক বরাবর যেহেতু, তাহলে আমরা লিখতে পারি ওমেগা এফ ইকুয়াল টু ওমেগা আই প্লাস আলফা টি। ঠিক আছে, ওমেগা এফ হচ্ছে ফাইনাল কৌণিক বেগ, ওমেগা আই হচ্ছে ইনিশিয়াল কৌণিক বেগ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। তো এখান থেকে ত্বরণ যদি আমি বের করি, এখান থেকে ত্বরণ বের করতে চাইলে কি করব? ওমেগা এফ মাইনাস ওমেগা আই বাই টি। ওমেগা এফ কত? থামিয়ে দিচ্ছে, তার মানে এটা 0। আর প্রাথমিকভাবে এটা বেগ কত? 30 রিভলিউশন পার মিনিট। এটা ভালো করে বুঝবো। 1 রিভলিউশন মানে কত? 1 রিভলিউশন মানে 2 পাই দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, 2 পাই কত? একবার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করে? 2 পাই। তাহলে 1 রিভলিউশন মানে 2 পাই বাই 1। ঠিক আছে, এখন 30 রিভলিউশন পার মিনিট। 30 রিভলিউশন পার মিনিট মানে একবার ঘুরলে 2 পাই দূরত্ব অতিক্রম করছে। কতবার ঘুরছে? 30 বার ঘুরছে। কত সেকেন্ডে? বেগ মানে কি? তাকে সময় দ্বারা ভাগ কত সেকেন্ডে? রিভলিউশন পার মিনিট মানে 60 সেকেন্ডে। ঠিক আছে, বাই টি। এই ঘটনাটা ঘটছে কত? 10। এখন এখান থেকে এই মাইনাসটা রিমুভ করে দেবো আমরা, যেহেতু এখানে থামিয়ে দেওয়া হচ্ছিল, সেক্ষেত্রে মন্দনে চলছিল। এই জায়গায় আমরা মাইনাস দিলে এই জায়গায় মাইনাস আসবে না। ঠিক আছে, আমরা মাইনাসটা ক্যান্সেল করে নেব, এই নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে এটা কাটলে কত হয়? 30 হয়। এটা কাটলে তার মানে হচ্ছে কত? পাই বাই 10। কত হচ্ছে? পাই বাই 10। এখানে যদি আমি বসাই, এখানে হচ্ছে পাই বাই 5, আর এখানে হচ্ছে কত? পাই বাই 10। তার মানে 10 বাই পাই। কাটাকাটি করলে কত হবে? 2। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 2। রাইট অ্যান্সার হলো 2। ঠিক আছে, পরেরটা দেখি। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরে ছুঁড়ে ফেলা হলো। 5 কেজি ভরের একটা বস্তু ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে। 20 মিটার উচ্চতায় উহার গতিশক্তি 20 জুল হলে ছোড়ার মুহূর্তে উহার ভরবেগ কত? আচ্ছা, একটা বস্তুকে যখন নিক্ষেপ করা হয়, একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার মুহূর্তে তার কোনো উচ্চতা থাকে না। তার মানে বিভব শক্তিটা তখন কি থাকে? 0 থাকে। আর গতিশক্তিটা হচ্ছে ম্যাক্সিমাম। আমাদের এই শক্তি সংরক্ষণ থেকে আমরা জানি টোটাল শক্তিটা হয় গতিশক্তি এবং বিভব শক্তির সমান। টোটাল শক্তিটা হয় গতিশক্তি এবং বিভব শক্তির সমান, সেটা যে পজিশনেই হোক না কেন। তাহলে এই ইনিশিয়াল পজিশনে গতিশক্তিটা হবে টোটাল শক্তির সমান। ইনিশিয়াল পজিশনে গতিশক্তিটা হবে টোটাল শক্তির সমান। তাহলে ই কে ইকুয়াল টু আমি লিখতে পারি ই এর সমান, আর ই কে ইকুয়াল টু ই কে মানে কি? গতিশক্তি। এর পরিবর্তে লিখতে পারি পি স্কয়ার ভাগ 2m ইকুয়াল টু মোট শক্তি মানে কি? মোট শক্তি মানে কি? গতিশক্তি এবং বিভব শক্তির সমান। ঠিক আছে, এখন এখান থেকে আমি যদি পি এর মানটা বের করতে চাই, তাহলে আমি লিখতে পারবো 2m ইন্টু m 3m ইন্টু ইকে প্লাস mgh। আমি আবার বলি,
ইনিশিয়াল অবস্থায় টোটাল শক্তিটা হবে তার গতিশক্তির সমান। তাহলে গতিশক্তির সমান টোটাল শক্তি মানে কি গতিশক্তি প্লাস বিভব শক্তি যে কোনো পজিশনে। তাহলে গতিশক্তি মানে কি p²/2m, p²/2m। আর কোন উচ্চতায় 20 মিটার উচ্চতায় ওর গতিশক্তি 20 জুল। এই যে এটা গতিশক্তি, এখান থেকে বিভব শক্তি পাবো। তাহলে এখানে এই মানগুলো আমি ইনপুট করি। 2m এর মান কত 5 আছে, ইন্টু ই কে গতিশক্তিটা কত আছে 20 জুল আছে, এম কত 5 কেজি, জি 9.8, উচ্চতা কত দিয়ে আছে, উচ্চতা হচ্ছে 20 মিটার উচ্চতা। ওকে, 20 মিটার উচ্চতা। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, এর জন্য কত 10 লিখতে পারবো। এটা কত 10, তাহলে এটা হচ্ছে 980 হচ্ছে, ঠিক আছে। এটা কত হচ্ছে 980। এখন এই 980 যদি হয় 980 যোগ 20 1000, আর এখানে কত আছে, এখানে আবার 10, তার মানে এখানে হচ্ছে 10,000 হলে এর বর্গমূল করলে কত হবে 100 হবে। এর বর্গমূল করলে হবে 100। এটা 2 5 দুগুণে 10, 5 দুগুণে 10 গুণ 98 মানে 980 যোগ 20 1000 গুণ 10, তার মানে একটা শূন্য বেড়ে যাবে, এটা রুট করলে 100 হবে। আমি আবার বলেছি 2022-23 সালে ফিজিক্স কোশ্চেনটা আসলেই কঠিন ছিল, যেটা কৃষির অনুরূপ ছিল না। সচরাচর কৃষিতে এমন কোশ্চেন দেখা যায় না। 9 নম্বর, 50 মিটার গভীর একটি কুয়া হতে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে 1000 কেজি পানি উঠানো যায়। ইঞ্জিনটির দক্ষতা 80% হলে এর ক্ষমতা কত? ক্ষমতা আমরা জানি, ক্ষমতা P = কি mgh/t, যদি বিভব শক্তি মানে উচ্চতা সংক্রান্ত কথাবার্তা থাকে তাহলে mgh/t। এখন 80%, এর দক্ষতা কত 80%, তার মানে ইটা টি লিখতে পারি। এখন দেখো এম এর মান কত, এম এর মান দেওয়া আছে 1000 কেজি, জি 9.8, উচ্চতা কত 50 মিটার, গভীরতা বা উচ্চতায় এন কি, দক্ষতা কত 80% মানে 0.8, 80% মানে 0.8 বা 80/100। আর টি কত, এখানে টি দেওয়া আছে দেখো 9.8, ঠিক আছে 9.8। তো আমরা এটা কেটে দিই, ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমরা বের করতে পারবো। তাহলে এখানে যদি আমি হচ্ছে 20 দ্বারা কাটাকাটি করি, এটা কত 4, এটা কত 5। হ্যাঁ, এবার এটা দিয়ে কাটলে 4 250, আর এই 5 এ পাশে চলে যাবে। তার মানে ক্যালকুলেশন করলে ইকুয়েশনটা এমন দাঁড়াবে। ইকুয়েশনটা হচ্ছে 250 গুণ 50 গুণ 50 এমন কিছু দাঁড়াবে। কিন্তু ক্ষমতা বলেছে কত কিলোওয়াট। কিলোওয়াট মানে কি 1000 দ্বারা ভাগ করব। কিলোওয়াট মানে 1000 দ্বারা ভাগ করব। তো 1000 দ্বারা যখন ভাগ করব তখন এটা কাটবে এটা, তাহলে 25 গুণ 25, হ্যাঁ 625, 625কে 10 দ্বারা ভাগ করা মানে 62.5। পরেরটা দেখি, বলছে একটি গ্রহের ব্যাসার্ধ 6000 কিলোমিটার, ওয়ার পৃষ্ঠদেশে জি এর মান হচ্ছে 10.08 মিটার/2 সেকেন্ড হলে পৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জি এর মান কত? হ্যাঁ, একটা নির্দিষ্ট উচ্চতায় জি এর মান হচ্ছে √GE/GH -1 × r। GH হচ্ছে ভূপৃষ্ঠ বা পৃষ্ঠদেশে জি এর মান, GH হচ্ছে ওই উচ্চতায় জি এর মান, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে আমি এই সমীকরণে যদি মান বসাই, জিই এর মান কত 10.08, আর জিএইচ এর মান হচ্ছে কত 7 -1 × r। আর এর মান কত 6400 কিলোমিটার। এখন এই 7 দিয়ে এটার ভাগ করলে 7 × 7 1.44, হ্যাঁ -1 × 6400। এই 1.44 মানে
এর বর্গমূল যদি করি তাহলে হচ্ছে 1.2 হয়, বর্গমূল করলে 1.2 মাইনাস 1 ইন্টু 6400। এখন 1.2 মাইনাস 1 মানে 0.2 গুণ 6400, তার মানে 1200 হবে। ঠিক আছে, এই 1200 রাইট আনসার, এই 1200টা রাইট আনসার। তারপর একটা দেখি, বলছে একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক, গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক, উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, ওই গ্রহে জি এর মান কত? বলছে একটি গ্রহের মুক্তিবেগ পৃথিবীতে মুক্তিবেগের অর্ধেক, ওই গ্রহের মুক্তিবেগটা হবে পৃথিবীর যে মুক্তিবেগ তার অর্ধেক। ঠিক আছে, গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের অর্ধেক। আচ্ছা, পৃথিবীর মুক্তিবেগটা কত? √2g/r এখান থেকে। এখন এখানে কার ভিতর কার সম্পর্ক দেখো, এখানে বলছে উহার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। আচ্ছা, আর কি বলেছে? মুক্তিবেগের মানও কেমন? অর্ধেক। তাহলে এই সমীকরণে আমরা মান বসাই দিলে আশা করি তোমরা ক্যালকুলেশন করতে পারবা। ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে তাই স্কিপ করে চলে গেলাম। পরটা দেখি, একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 100 সেন্টিমিটার ও দোলনকাল 2 সেকেন্ড। কার্যকরী দৈর্ঘ্য যখন 64 সেন্টিমিটার তখন দোলনকাল কত? আমরা জানি, একটু ফাস্ট করে, T=2π√L/g। এখান থেকে লিখতে পারি T2/T1 √L2/L1। জি এর কোনো কথাবার্তা নেই তাই আমি লিখলাম না। L1 এর মান কত? L1 এর মান হচ্ছে 100 সেন্টিমিটার, L2 হচ্ছে 64 সেন্টিমিটার। তাহলে এটার বর্গমূল করলে হচ্ছে 8/10, তার মানে T2 0.8 গুণ T1। T1 এর একটা মান দেওয়া আছে, দেখো দোলনকাল কত? 2 সেকেন্ড, তার মানে 1.6 সেকেন্ড। রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন। ঠিক আছে, রাইট অ্যান্সারটা হচ্ছে সি অপশন। একটু ফাস্ট করানোর চেষ্টা করছি। এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি তারকে এত নিউটন বলে টানলে তারটির বিকৃতি কত হবে? যেখানে ইয়ংয়ের গুণাঙ্ক আছে, যে কোনো গুণাঙ্ক মানে ইয়ংয়ের গুণাঙ্ক মানেই পীড়ন, যে কোনো গুণাঙ্ক মানেই পীড়ন বাই বিকৃতির অনুপাত। যে কোনো গুণাঙ্ক মানে আমরা জানি পীড়ন বাই বিকৃতির অনুপাত। তো ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য বরাবর, এখানে পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন এই বিকৃতির মানই চেয়েছে, তাহলে বিকৃতি = আমরা লিখতে পারি কি? পীড়ন হ্যাঁ, পীড়ন বাই ইয়ংয়ের গুণাঙ্ক। এখন পীড়ন মানে কি? একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, তার মানে কি? F/A। এ মানে কি? আবার πr² ইন্টু ইয়ংয়ের গুণাঙ্ক। তাহলে এফ এর মান বসাবো। এফ এর মান কই? এফ এর মান 31.4। আচ্ছা, বাই পায়ের মান হচ্ছে 3.14 পর্যন্ত রাখলাম। আর এর মান কত? আর এর মান হচ্ছে 10⁻³ তার হোল স্কয়ার গুণ ইয়ংয়ের গুণাঙ্কের মান হচ্ছে 5 × 10⁹। ক্যালকুলেশনটা একটু সহজ হবে এই জায়গায়, কারণ দেখো এখানে 3.14 আছে, এখানে কত আছে? এটা কি করতে পারবা তোমরা? 3.14 করতে পারবা। তাহলে সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? সংখ্যাটা ছোট করে দিচ্ছ, তাহলে এক ঘর বড় করে দিও। ওকে, সংখ্যাটা এক ঘর বড় করে দিও। এখন এটা কাটা যাবে, এখানে স্কোয়ার করলে কত? 10⁻⁶। হ্যাঁ, আর 1/5 মানে কত হবে? 1/5 মানে হচ্ছে 2 হবে। 2 গুণ, এখন পাওয়ারের হিসাব করো, এখানে হবে -6, এখানে হচ্ছে কত? 9 আছে, তার মানে 3। এগুলো ঠিকঠাক করে লিখতে পারলে তোমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাবা। ওকে, জি অপশন রাইট আনসার। পরটা দেখি, একটি ত্রুটিপূর্ণভাবে দাগাঙ্কিত থার্মোমিটারের স্বাভাবিক চাপে গলিত অবস্থায় 5 ডিগ্রি এবং ফুটন্ত অবস্থায় 95 ডিগ্রি পাঠ দেয়। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দেয়? তাহলে আমরা এখানে লিখতে পারি C/100 = xt - x ice by x steam minus x ice।
এক্সটি হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় যে পার্টটা প্রদর্শন করে, এক্স আইস হচ্ছে বরফ বিন্দুতে বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এক্স স্টিম হচ্ছে কি বাষ্প বিন্দু বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে এখানে দেখো কার মান দেওয়া আছে। এখন এখানে আমাদের এই মানটা বের করতে হবে। এটা যদি আমরা সিউ ধরি, হ্যাঁ ধুর সাই কোনো কথা আবার হ্যাঁ ওকে সি বাই 100 ইকুয়াল টু এক্স টি মাইনাস এক্স আইস বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, ঠিক আছে। এখন এখানে এই মানটা চেয়েছে যে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় থার্মোমিটারটি সঠিক পাঠ দেয়, এই মানটা চেয়েছে। আর আইস হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মান, এটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মান। এখন এটা যদি আমি তাপমাত্রা টি আকারে ধরি, তাহলে টি বাই 100 ইকুয়াল টু এই তাপমাত্রা আমরা টি ধরে নিলাম, বরফ বিন্দুতে কত 5, স্টিমে কত 95 মাইনাস 5, ঠিক আছে। তো এটাও ক্যালকুলেশন করে নিব আমরা। 95 মাইনাস 5 মানে 90টি, ঠিক আছে। এখানে 90টি ইকুয়াল টু 100টি মাইনাস 500, ক্যালকুলেশন করলে যা হবে তাই তোমরা করে নিও, আশা করি তোমরা পারবা। ওকে, পরেরটা দেখি। একটি সিস্টেম গ্যাসের চাপ এত প্যাসকেল স্থির রেখে 60 কিলোজুল তাপশক্তি সরবরাহ করা হলো। এই প্রকার সিস্টেমটির আয়তন এত থেকে ধীরে ধীরে প্রসারিত হয়ে এত হলো, সিস্টেমটির অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত কিলোজুল। আমরা জানি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিডাব্লিউ যদি ডিরেক্ট না দেওয়া থাকে এর পরিবর্তে আমরা লিখতে পারি পি ডেল ভি। পি হচ্ছে চাপ গুণ আয়তনের পরিবর্তন। এখান থেকে চেয়েছে কি অন্তঃস্থ শক্তির পরিবর্তন, তার মানে ডিইউ ইকুয়াল টু ডিকিউ মাইনাস পি ডেল ভি। ডিকিউ কত দেওয়া আছে, ডিকিউ কত কিলোজুল দেওয়া আছে 600 কিলোজুল, কিলোজুল দেওয়া আছে 1000 মাইনাস পি কত, পি কত চাপ হচ্ছে 1 × 10⁵, তার সাথে ডেল ভি আয়তনের পরিবর্তন 0.5 ছিল, হয়েছে কত 2, তার মানে 0.5। এই ক্যালকুলেশনটা করলে যা হবে সেটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। এই ক্যালকুলেশনটা করলে যেটা আসবে জুলে আসবে। তোমার যদি কিলো ভোল্টেজে আসে তাহলে 1000 দ্বারা ভাগ করে দিও, তোমরা কাঙ্ক্ষিত উত্তর পাবা। পরেরটা দেখি। এত কেজি ভরের একটি 16 বল এত কুলম্ব চার্জে চার্জিত বলটিকে অভিকর্ষ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে কত নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হয়। আমরা জানি তড়িৎ ক্ষেত্রের পাওয়ার ইকুয়াল টু এফ বাই কিউ। এফ যদি ডিরেক্ট না দেওয়া থাকে এর পরিবর্তে লিখতে পারি mg বাই কিউ। এম কত, এম হচ্ছে 1 × 10⁻³ সরি এখানে mg বাই কিউ, mg বাই কিউ। জি কত, জি হচ্ছে 9.8 আর কত কুলম্ব চার্জ আছে 1 × 10⁻⁴ কুলম্ব চার্জ আছে। ওকে, 1 × 10⁻⁴ কুলম্ব চার্জ। তাহলে এর জন্য কত লিখতে পারি, এর জন্য আমরা কত লিখতে পারি 10 লিখতে পারি। তাহলে দেখো 10⁻⁴ আছে, একটা শূন্য মানে প্লাস পার 10⁻⁻3, তার মানে এটা কেটে যাবে, অ্যান্সার হবে এই। কী ব্যাপার 98 কেন হলো না, আর কোথায় তথ্য ভুল করেছি। এত কেজি ভরের একটি 16 বল এত কুলম্ব চার্জে চার্জিত বলটিকে অভিকর্ষ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখতে কত নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে। আমরা জানি mg বাই কিউ, এম এর মান 10⁻⁻3, জি কত 9.8, আনসার তো 9.98 তো হওয়ার কথা আমার হিসেবে। জি হচ্ছে 9.8, এটা কাটলে -4 3, এটা কাটে
98 9.8 উত্তর হবে। ঠিক আছে, মনে হয় কোনো ঝামেলা আছে। পরেরটা দেখি 17 নম্বর কোশ্চেন। পি কিউ আর এস আয়তক্ষেত্রে পি কিউ 3 মিটার, কিউ আর 4 মিটার, পি কিউ এবং আর এ এত চার্জ স্থাপন করলে এস বিন্দুতে বিভব কত? এস বিন্দুতে বিভব ধরে নিলাম আমি যেটা আঁকছি সেটা হচ্ছে আয়তক্ষেত্র, মানে আঁকা হয় না। এটা হচ্ছে পি, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে এস। এখন পি কিউ সমান কত দেওয়া আছে? 3 মিটার দেওয়া আছে, মানে এই দূরত্বটা দেওয়া আছে 3 মিটার, এটা ডিস্টেন্সটা 3 মিটার। আর কিউ আর দেওয়া আছে কত মিটার? 4 মিটার। ঠিক আছে, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে আবার এটার মানও আমরা বের করতে পারি। এটা 3, এটা 4। হ্যাঁ, এটা 3 মানে কি? এটাও 3, কিন্তু এটা 3, এটা 4 হলে এটা হবে অবশ্যই কত? 5। এখন বলছে এস বিন্দুতে বিভব। এস বিন্দুতে বিভব হবে 3টা কারণে, পি বিন্দুতে চার্জের জন্য, কিউ বিন্দুতে চার্জের জন্য এবং আর বিন্দুতে চার্জের জন্য। আলটিমেটলি বিভব ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি, বিভব ভি ইকুয়াল টু লিখতে পারি 9 × 10⁹ কিউ বাই আর। এখন যতগুলো কিউ আছে ততগুলো ক্যালকুলেশনটা করি। দেখো এখানে প্রথম ক্ষেত্রে পি বিন্দুতে চার্জ আছে কত? পি বিন্দুতে আছে +4 কুলম্ব। হ্যাঁ, এর ক্ষেত্রে আর এটার দূরত্ব কত? এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এই 4, তার মানে 4/4। কিউ এর চার্জ কত? -5, এখানে মাইনাস হয়ে যাবে। এর ক্ষেত্রে দূরত্ব কত? এই 5 প্লাস আর বিন্দুতে চার্জ আছে কত? 3 কুলম্ব। এখানে দূরত্ব কত আছে? আর বিন্দুতে দূরত্ব আছে 3। এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই। ঠিক আছে, তার মানে এটা 9 × 10⁹ অ্যান্সার। পরেরটা দেখি এত কেজি ভরে একটি 16 বল, আচ্ছা এটা তো করেছি 16, 17 শেষ, এবার 18। এ ও বি দুটি সমান্তরাল পাত ধারক, উভয় ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল এত এবং পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত। পাত দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য ধারকত্ব কত হবে? পাত দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য ধারকত্ব কত? তুল্য ধারকত্ব তো পরের কথা, আগে ধারকত্ব বের করি। সমান্তরাল পাত ধারকের ধারকত্ব = ε0a/d। ε0 এর মান হচ্ছে 8.854 × 10⁻12। ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফল হচ্ছে 1.5 আর দূরত্ব কত দেওয়া আছে? 0.015। এখন ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এটা করতে পারি 1.5 করে দেব। এটা যদি 1.5 করি তাহলে দেখো তো এই পয়েন্টটা যদি এখানে রাখি, সংখ্যাটা আগে ছোট ছিল, এবার বড় করেছি। কয় ঘর বড় করেছি? 2 ঘর বড় করেছি, তার মানে 10⁻² করব। ঠিক আছে, তার মানে এটা কাটবে, অ্যান্সার হবে 8.854 × 10⁻², উপরে গেলে 10⁻10। এটা হচ্ছে একটা ধারকের ধারকত্ব, কিন্তু বলেছে ধারক দুটিকে শ্রেণী সমবায় যুক্ত করব। দুইটা ধারকের ধারকত্বই সমান হবে, কারণ ক্ষেত্রফল এবং দূরত্ব সেম আছে। এখানে দুইটা ধারকের ধারকত্বই 8.854 × 10⁻10। এখন দুইটাকে আবার কিসে যুক্ত করছে? শ্রেণীতে যুক্ত করছে। শ্রেণীতে তুল্য ধারকত্ব CS = আমরা জানি C/n। সি কত? 8.854 × 10⁻10। কয়টা ধারক? দুইটা ধারক, তার মানে আলটিমেটলি কত? 2 দ্বারা ভাগ করলে 4.4 × 10⁻10 হবে। হ্যাঁ, এ ধরনের আনসার হবে আর কি। পরেরটা দেখি সমান্তরাল সমবায় যুক্ত 3 ওহম এবং 2 ওহম মানের দুটি রোধকে একটু অজানা ভোল্টের কোষের সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান কত? 5 অ্যাম্পিয়ার পাওয়া যায়। রোধ দুটি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করলে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে? লাস্টে কত তড়িৎ জিজ্ঞাসা করছে, তো তড়িৎ = কি? V/R। এখন এই ভিটা দেওয়া নেই, ভিটা বের করে নিতে হবে। ভিটা বের করতে পারলে আমরা পারব। এখন ভি দেখো প্রথমে আছে কি? দুইটা সমান্তরালে 3 এবং 2 সমান্তরালে আছে, তাহলে সমান্তরালে দুইটা রোধ ক্যালকুলেশন করলে গুণফল বাই যোগফল, তার মানে 3 দুগুণে 6/5। হ্যাঁ, এই দুইটা ধারক সমান্তরালে ক্যালকুলেশন করলে 6/5। একটু অজানা ভোল্টের কোষের সাথে যুক্ত করলে তড়িৎ প্রবাহের মান কত? 5 অ্যাম্পিয়ার। তার মানে আমরা ভিপি = কি পাইলাম? IRP। আরপি হচ্ছে প্যারালালের তুল্য রোধ। I কত? 5
আর এটা কত পাইলাম 6/5, তার মানে 6 ভোল্ট। কত ভোল্ট পাইলাম? 6 ভোল্ট পাইলাম। এখন আমরা আই সমান কি জানি? VP/R। ভিপি কত পাইলাম? 6 ভোল্ট পাইলাম। আর এর মান কি? ওই দুইটা রোধ আবার শ্রেণীতে যুক্ত করা আছে। ওই দুইটা রোধ কিসে যুক্ত করা? শ্রেণীতে যুক্ত করছে। রোধ দুটি শ্রেণীবদ্ধভাবে যুক্ত করছে। তাহলে 3 2 শ্রেণীতে যোগ করলে 5, তাহলে 6/5 মানে 1.2। তাহলে রাইট অ্যান্সার কত? 1.2। পরের কোশ্চেন দেখো, একই উপাদানের তৈরি দুটি রোধ এ ও বি, তাদের দৈর্ঘ্যের অনুপাত 2:1 এবং ব্যাসের অনুপাত এত হলে তাদের রোধের অনুপাত কত? আমরা জানি রোধ R = ρL/A বা ρL/πr²। এখান থেকে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে এবং ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে। এখান থেকে আমরা লিখতে পারি R1/R2 = L1/L2 × R2/R1 তার হোল স্কয়ার। দৈর্ঘ্য কত বলা আছে দেখো? দৈর্ঘ্যের অনুপাত 2:1, তার মানে এটা 2 এটা 1। আর ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে কত? 4:1, তাহলে এটা 4 এটা 1 তার স্কয়ার। তার মানে 2 × 1/16 মানে 1/8। 1/8 মানে কত? 1:8। রাইট অ্যান্সার হবে 1:8। এর মাধ্যমে আমাদের 22-23 সেশনের কোশ্চেন সলভিং শেষ হলো। 22-23 সেশনের কোশ্চেনটা ফিজিক্স অনেক কঠিন কোশ্চেন ছিল। তার মানে জিএসটি এগ্রিতে যে সবসময় ফিজিক্স কোশ্চেন একদম সহজ থাকবে এমন না। আমরা শুধু কোশ্চেন ব্যাংক না, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে পড়াশোনা করলে আমরা জিএসটি এগ্রিতে ভালো করতে পারবো। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকবো।